নমস্কার। আজকে শোনাতে চলেছি অচিন্ত্য কুমার সেনগুপ্তের লেখা একটি ছোট গল্প, কবি সম্বর্ধনা। সঙ্গে থাকুন। রামবাবু একজন মস্ত বড় সাহিত্যিক। মোহনবাগানের ম্যাচে তাকে সেন্টার ফ্ল্যাগের কাছে গ্যালারির সবচেয়ে নিরাপদ ধাপে দেখা যায় সবসময়। বয়স বেশি নয়, কিন্তু দেখতে একটি আস্ত গন্ডার। যেমন থলথলে মোটা ভুঁড়ি, তেমনি গাছের গুঁড়ির মতো হাত পা। তার ওপর ঘাড় নেই বললেই চলে। মাথাটা টাইম পিস ঘড়ির মতো এই একটুখানি, স্ক্রুর মতো ঘাড়ের উপর এঁটে বসেছে। তবু তো মাঠে তাকে জামা গায়ে দেখা যায়। কিন্তু মোহনবাগানের গুফোদা যেদিন ডারহামসকে গোল দিল, সেদিন গায়ের জামা কুটি কুটি করে ছিঁড়ে ফেলে তার সে কি প্রলয় নৃত্য! ও হরি, যেমনই জামা তার ছিঁড়ে ফেলা, অমনি নৃত্যের প্রাবল্যে তার ভুঁড়ির খাঁজ থেকে পয়সা, আনি, বিড়ি ও দেশলাইয়ের কাঠি টপাটপ ঝরে পড়তে লাগলো। ওই ভুঁড়িটি তার পৈতৃক মানিব্যাগ। পকেট কাটারা কোনো কালেই ওই বিরাট গোলক ধাঁধার সন্ধান পাবে না। চেহারা দেখেই যদি নাক সিটকানো যায়, তবে তারিফ করা যাবে না। কেননা সেই কথাটা, যা কিছু ঝকঝক করে সব সোনা নয়। রামবাবু একজন মস্ত কবি। কে জানে, হয়তো একদিন তাঁরই পদ্য মুখস্থ করে পরীক্ষায় পাশ করতে হবে সবাইকে। এখন না হয় তার নাম হয়নি, কিন্তু কবিদের সুখ্যাতি নাকি তাদের মৃত্যুর পরেই হয়ে থাকে। অতএব রামবাবুরও সময় ফুরিয়ে যাচ্ছে না। নাম একদম কিছু হয়নি, তাই বা কি করে বলা যায়? স্ত্রী না হয় উঠতে বসতে মুখ ঝামটা দেয়, কবিতার খাতায় আগুন ধরিয়ে দুধ গরম করে। কিন্তু হিরু, আরে কাশারিপাড়ার সেই হিরু, মিত্র স্কুলের সেকেন্ড ক্লাসে 7 বছর ধরে যে বসে আছে, সেই হিরু রামবাবুর একজন প্রধান ভক্ত। লাইনের সঙ্গে লাইন মিলিয়ে সেও রামবাবুর মতো আকাশে উঠতে চায়। রামবাবুর জন্য সে ম্যাচে গ্যালারিতে জায়গা রাখে, এবং তার জন্যে জায়গা রাখার অর্থ হিরুকে তক্তার ফালিটার ওপর চিৎপাত হয়ে শুয়ে থাকতে হয়। তবু অত বড় কবি তার পাশে বসবে, সেইটাই হিরুর অহংকার। খেলার মাঠে রামবাবু যে চিনেবাদাম খান, তার খোসাগুলি হিরু সযত্নে কুড়িয়ে রাখে। কে জানে, হয়তো একদিন এই স্মৃতিচিহ্নগুলির ভয়ানক দাম হবে। হিরুকে কষ্ট করে আর ম্যাট্রিক পাশ করতে হবে না। একদিন অতি কাঁচুমাচু হয়ে হিরু রামবাবুকে বললে, আমার দাদা আপনার সঙ্গে দেখা করতে চান। তিনি একদিন আপনাকে আমাদের বাড়িতে চা খাবার কথা বলেছিলেন। গরিবের বাড়িতে পায়ের ধুলো দেবেন না দয়া করে। কথাটা বলি বলি করেও এতদিন বলতে পারছিলাম না। আপনার সময়ের তো কিছু ক্ষতি হয়ে যাবে, তবু যদি। রামবাবু জিজ্ঞেস করলেন, কে তোমার দাদা? চোখ কপালে তুলে হিরু বললেন, বা, দাদাকে চেনেন না? তিনি একজন মস্ত সমালোচক, আপনার প্রশংসায় পঞ্চমুখ। লোকে আপনাকে এখনো ঠিক বুঝতে পারেনি, কিন্তু দাদা বলেন আপনি রবি ঠাকুরের চেয়েও কবি হিসেবে অনেক বড় একজন কবি। রামবাবু গলে গিয়ে বললেন, সেই কথাটা দেয়ালে প্ল্যাকার্ড মেরে মেরে তোমার দাদাকে রটিয়ে দিতে বলো না। আচ্ছা, যাবো একদিন। এমন গুণীর সঙ্গে দেখা না করে পারি? কালকেই যাবো কোন, কি বলো? খুশিতে গদগদ হয়ে দুহাত কচলাতে কচলাতে হিরু বললে, আপনার দয়া। কাল ম্যাচ নেই, ধরুন এই 6টার সময়। আমি যোগুবাজারের স্টপে আপনার জন্য দাঁড়িয়ে থাকবো। আপনি আসবেন শুনলে আমাদের পাড়ায় হইচই পড়ে যাবে। যাবেন দয়া করে, গণ্যমান্য আরও 2-5 জনকে ডাকা হবে ক্ষণ। আনন্দে দিশেহারা হয়ে রামবাবু বাড়ি ফিরলেন। এই তার প্রথম প্রকাশ্য সম্বর্ধনা হচ্ছে। শুধু ফাঁকা স্তুতিবাদ নয়, দস্তুর মতো এক পেট ভোজন, বিলিতি কায়দায় একেবারে চায়ের টেবিলে নেমন্তন্ন। খবরটা কাল আনন্দবাজার পত্রিকায় বের করতে হবে।
পরদিন বিকেলে তার সাজগোজের বিরাট আয়োজন দেখে রামবাবুর স্ত্রী বললে, এত সেজেগুজে কোথায় যাওয়া হচ্ছে? আয়নার সামনে দাঁড়িয়ে রামবাবু এসেন্সের শিশির মধ্যে কর্কটা ডুবিয়ে নিয়ে গোফের উপর বারে বারে ঘষছেন। বললেন, এই দেখো তো নাপতে বেটা ঘাটটা কেমন চেঁচেছে। মুখ ঘুরিয়ে স্ত্রী জিজ্ঞেস করলে, কোথাও যাওয়া হচ্ছে নাকি? শুনতে চাই, কোথায় যাচ্ছ? আর বলো না, তোমরা তো কবির সম্মান করতে শিখলে না, কিন্তু তাই বলে বাংলাদেশের সব পাঠক তো তোমাদের মতো মূর্খ নয়। তারা আমায় বুঝতে শিখেছে, জানলা দরজা ভেজিয়ে কতকাল আর সূর্যের আলো ঠেকিয়ে রাখা যায় বলো? স্ত্রী বললে, তা তো বুঝলাম, কিন্তু রাত্রে আজ মাংস রাঁধবো ভেবেছি, সকাল সকাল ফিরবে, বুঝলে? দুধ তো তোমার মাংস। রামবাবু ধমকে উঠলেন, এদিকে আমার চায়ের নেমন্তন্ন আর উনি যাচ্ছেন মাংস রাঁধতে। পৃথিবীর কোনো খবর তো আর রাখো না। আমার ভক্তরা মিলে আমাকে আজ অভিনন্দন দিচ্ছে। অভিনন্দন মানে জানো? বানান করো দেখি। হ্যাঁ, ওই তোমাকে বোঝাতে গেলেই এখন হয়েছে। অত কথা শুনতে চাই না, রাত্রে কোথা থেকে যেন খেয়ে এসো না। খেয়ে আসবো না মানে? রামবাবু একেবারে ক্ষেপে উঠলেন, আমার কিনা চায়ের নেমন্তন্ন? হ্যাঁ, মাত্র এক বাটি চা নয়, কেক, পেস্ট্রি, স্যান্ডউইচ, ক্রিম রোল, ক্রিম ক্র্যাকার। নাম শুনেছো কোনো বলে? রাত্রে আমি কিছু খাবো না, বুঝলে? মার্বেল টপ টেবিলে বসে খাওয়া, তোমায় আর তার কি বোঝাবো। রামবাবু ভবানীপুরের বাস ধরলেন, কিন্তু যোগুবাবুর বাজারের কাছে নেমে হিরুকে কোথাও দেখা গেল না। ব্যস্ত হয়ে লাভ নেই, আরও খানিকক্ষণ দাঁড়ানো যাক। লোকজন জোগাড় করা, গ্যাস জ্বালানো, খাবার দাবারের ফরমাশ করা, সব তো একা একা করতে হচ্ছে। একটা কোনো গাড়ি বা না ঠিক করতে হয়। রামবাবু গ্যাস পোস্টে হেলান দিয়ে দাঁড়িয়ে রইলেন। ওই ওই তো আসছে হিরু। ও নতুন কবি হচ্ছে কিনা তাই সময় সম্বন্ধে ঠিক ধারণা নেই। রামবাবুর কাছে এসে হিরু বললে, এই নামলেন বুঝি বাস থেকে? আসুন আসুন, বাস যা থেমে থেমে চলে। রামবাবু বললেন, কিন্তু এখন টি টাইম ছেড়ে যে প্রায় ডিনার টাইম হয়ে গেল। হিরু হাত কচলাতে কচলাতে বললে, হে হে, তাতে কি, চলুন। প্রকাণ্ড বাড়ি, হিরুরা বনেদি বড়লোক, কিন্তু দরজায় না ঝুলছে আম পাতার মালা, না দেখা গেল কলা গাছ পোঁতা। লোকজনের সারা শব্দ নেই, কোথাও এতটুকু চাঞ্চল্য দেখা গেল না। উদ্বিগ্ন হয়ে রামবাবু জিজ্ঞেস করলেন, এই আর কেউ এখনো আসেননি বুঝি? হিরু বিনয়ের সঙ্গে মাটিতে মিশে গিয়ে বলল, দাদা সবাইকে বারণ করে দিলেন, বললেন কবির সঙ্গে আলোচনায় বাজে লোকের ভিড় বাড়িয়ে কাজ নেই। মুখখানা হাঁড়ি করে রামবাবু হিরুর সঙ্গে উঠোন পেরিয়ে একটা ঘরে ঢুকলেন। ছোট নোংরা ঘর, কাঠের দেয়াল দিয়ে ঘেরা। মেঝের উপর ফরাশ পেতে খালি গায়ে একটা লোক বসে আছে। লোকটার কোলের কাছে একটা জল চৌকি, তাতে সে একটা কাগজ পেতে কি জানি কী সব লিখে চলেছে। বয়স প্রায় 30-এর কাছাকাছি। রামবাবু ঘরে ঢুকতেই প্রকাণ্ড ছায়া পড়ে ছোট ঘরটা প্রায় অন্ধকার হয়ে গেল। লোকটা চোখ তুলে তাকালো। হিরু পরিচয় করিয়ে দিলে, দাদা এই ইনিই হচ্ছেন রামবাবু, তোমার সঙ্গে দেখা করতে এসেছেন। হিরুর দাদা গায়ের উপর কোঁচার খুঁটটা জড়াতে জড়াতে বললেন, বসুন বসুন, যা হিরু শিগগির যা, ঠাকুরকে জল চাপাতে বলে দিয়ে আয়। হিরু বাড়ির ভেতর চলে গেল, আর রামবাবু জড়সড় হয়ে মেঝের ওপরেই বসে পড়লেন। নিরাশ হয়ে লাভ নেই, ভক্তের দল নাইবা এলো, তবু পেট পুজোই বা এ দুর্দিনে কজন করাতে চায়। তাই মুখে হাসি টেনে রামবাবু জিজ্ঞেস করলেন, কি লিখছেন? আমার কবিতা সম্বন্ধে কোনো আলোচনা নাকি? কাগজটা তাড়াতাড়ি উল্টে রেখে হিরুর দাদা বললেন, না না, এটা একটা সাস্টেন্স লিখছি, পরীক্ষা এসে পড়েছে। পরীক্ষা? পরীক্ষা কিসে? আর বলেন কেন, ম্যাট্রিকটাই এই বছর আজকে ফেল মারছি। এই যে এই হিরু এসেছিস, এ জল কদ্দূর? হিরু বললে,
বৌদি ধমকে দিলে, বললে উনুন থেকে ভাতের হাঁড়ি বারে বারে নামানো যাবে না। হিরুর দাদা বললে, আচ্ছা আচ্ছা, উনি না হয় একটু বসছেন, কি বলেন? এক পেয়ালা চা খেয়ে গেলে আর ক্ষতি কি? নতুন আর কি লিখলেন? দেখুন, আপনার সম্বন্ধে আমি একটা দীর্ঘ সমালোচনা লিখব। রামবাবু উৎসুক হয়ে বললেন, কি নিয়ে? আমার কবিতা না গল্প? না না, ওসব বাজে আলোচনা। আমি লিখব স্বয়ং আপনাকে নিয়ে। আমাকে নিয়ে? রামবাবু বিস্ময়ে হাঁ করে রইলেন। রামবাবুর তো চক্ষু স্থির। হিরু ততক্ষণে খাবারের থালাটা নিয়ে আসে, কেননা নিতান্ত দেশি মতেই তার অভ্যর্থনা হচ্ছে কি না, তাই তারই আশায় তিনি অস্থির হয়ে উঠলেন। হিরু এসে বসল। রামবাবু বললেন, রাত হয়ে যাচ্ছে যে হিরু। মুখের কথাটা লুফে নিয়ে হিরুর দাদা বললে, হ্যাঁ, আর ওকে বসিয়ে রেখো না। উনি তো আর তোমার মতো ভবঘুরে নন, সময়ের ওর দস্তুর মতো দাম আছে। এতক্ষণে দু চারটে কবিতা গজিয়ে যেত। কি বলেন রামবাবু? হিরু বললে, বা, আর একটু বসুন, চা আসছে। চা আসছে? আহ! রামবাবু কোমরের কষিটা নামিয়ে ভুঁড়িটাকে একটু আলগা দিলেন। কিন্তু উড়ে চাকরের হাতে নেহাতি এক পেয়ালা চা মাত্র। তার পেছনে বহুদূর পর্যন্ত আর কাউকে দেখা গেল না। হিরু গর্জে উঠল, কি রে, চায়ে দুধ দিস কি একেবারে? দে, আমার হাতে দে। বলে কাপটা চাকরের হাত থেকে তুলে নিয়ে হিরু ফের ভেতরে চলে গেল। হিরু যখন গেছে তখন অমনি শুধু হাতে আর আসবে না নিশ্চয়। হিরুর দাদা কাগজটা রামবাবুর দিকে বাড়িয়ে দিয়ে বললে, আপনি তো এইসব লেখেন, দয়া করে আমার এই সাবস্ট্যান্ডটা একটু দেখে দিন না। দাঁত ফোটাই কার সাধ্যি, এক্ষুনি আবার মাস্টার মশাই এসে পড়বে। এত বড় ধাড়ির আবার মাস্টার? রামবাবু বললেন, আমার এখন সময় হবে না। হিরুর দাদা বললে, তা যা বলেছেন, মিছিমিছি হিরু আপনাকে অমনি বসিয়ে রেখেছে কেন? চায়ে দুধ একটু কম হলে কি হয়? রামবাবু গুম হয়ে তবু বসে রইলেন। যাক, ওই হিরু আসছে, কিন্তু পেছনে আর কেউ নেই তো। দুবার যাওয়া আসা করার ফলে পেয়ালার চাও অর্ধেক হয়ে গেছে। ঠান্ডা কালো চা, ওপরে ছাঁকা ছাঁকা কতগুলি সর ভাসছে। চায়ে নাকি খিদে নষ্ট হয়। সেই ভরসায় রামবাবু এক চুমুকে তলানি শুদ্ধ পেয়ালাটা সাবার করে ফেললেন। হিরুর দাদা হিরুকে বললে, কিরে তুই, ভদ্রলোক এলো, এত বড় রামজাদা লেখক, তাকে কিছু খাবার পর্যন্ত খাওয়ালি না? তা বাজারের বাজে খাবারে খালি পেট খারাপ করে। নিন, আমার এই পানটা নিন, মিঠে পান, আজ তো একটা এলাচ দিয়ে সাজা। বলে হিরুর দাদা ট্যাঁক থেকে ডিবে বার করে খুলে একরত্তি একটি পান রামবাবুর দিকে এগিয়ে দিল। পানটি মুখে পড়তেই হিরুর দাদা ফের হিরুকে বললেন, ওকে তুই কতক্ষণ বসিয়ে রাখবি? এতে তুই বাংলা সাহিত্যের কি ক্ষতি করছিস, কিছু খেয়াল আছে? হিরু রামবাবুকে দরজা পর্যন্ত এগিয়ে দিয়ে গা ঘেঁষে দাঁড়িয়ে বললে, যে চায়ের পেয়ালায় আপনি আর চুমুক দিলেন, সেটা আমি সোনা দিয়ে বাঁধিয়ে রাখবো। রামবাবু বললেন, শুধু শুধু এত টাকা খরচ করবে কেন? তা দিয়ে বরং আমার শ্রাদ্ধের ব্যবস্থা করো। বলেই তিনি হনহন করে বেরিয়ে পড়লেন। কিন্তু উদরে তখন আগুন জ্বলছে। ওই আধ কাপ চা যেন অগ্নিতে ঘৃতাহুতি দিয়েছে। এখন তিনি কি করেন? বাড়ি ফিরে এখন খেতে চাইলে তার সমস্ত কবি সম্মান মাঠে মারা যাবে। লজ্জায় আর মুখ দেখাতে পারবেন না। হায় হায় হায়, বাড়িতে আজ মাংস হচ্ছিল। ঘ্রাণে সমস্ত ঘর বাড়ি আমোদিত হয়ে আছে। বাটিতে বাটিতে সবাই হয়তো কত ফেলে ছড়িয়ে খাচ্ছে। থালার ধারে জীবনহারের পাহাড় উঠে গেল। আর তার ভাগ্যে কিনা আধ কাপ কেলেকুষ্টি তেতো চা। রামবাবু দিক বিদিক না তাকিয়ে একটা খাবারের দোকানে ঢুকে পড়লেন। প্রকাণ্ড ঠোঙা সাজিয়ে রাজ্যের খাবার নিয়ে তিনি গিলতে শুরু করলেন। কিন্তু দাম দেবার সময় পকেট হাতড়ে,
মানিব্যাগ কোথায়? ভদ্রলোক সাজতে গিয়ে টাকা পয়সা যে চামড়ার থলিতে করে পকেটে রেখেছিলেন। সর্বনাশ, এখন কি হবে? চায়ের কাপ সোনা দিয়ে বাঁধিয়ে রাখার জন্যে আলগোছে হিরু হয়তো সেটা তুলেই নিয়েছে। দোকানদাররা সব তাকে জাপটে ধরল। বললে, খেয়ে দাম না দিয়ে ঠকাবার মতলব? পুলিশ ডাকবো এখনই। রামবাবু বললেন, আমাকে তোমরা চিনতে পারছো না? আমি 2.5 টাকা নিয়ে পালাবো না। পালাবে না? তবে হাতের ওই আংটি, শার্টের ওই বোতাম রেখে যাও। অমন ঢের জচ্চর আমরা দেখেছি। অতএব ওইসব দামি আংটি আর বোতাম দিয়ে রামবাবু তবেই ছাড়া পেলেন। বাড়ি ফিরলে স্ত্রী জিজ্ঞেস করলেন, কি হলো? রামবাবু বললেন, এই জোয়ানের আরকের শিশিটা শিগগির দাও তো। যা একগাদা খাইয়ে দিয়েছে, মাংস, চপ, পোলাও, অত শত কি আর নাম জানি। রাজ্যের খাতায় নিজের নাম দস্তখত করতে করতে আঙুলগুলো ব্যথা হয়ে গেছে। বলেই রামবাবু আঙুল মটকাতে লাগলেন। হ্যাঁ, এই তোমার আংটি কোথায়? রামবাবু হেসে বললেন, আমার এক ভক্ত এক নাগারে আমার কবিতা এত মুখস্থ বলতে লাগলো যে তাকে ওটা প্রাইজ দিয়ে ফেলেছি, নইলে যে মান থাকে না। তবে ছেলে মানুষ ভক্ত, কাল ভাবছি গোটা 2.5 টাকা দিয়ে ওটা ছাড়িয়ে নিয়ে আসবো, কি বলো? আর দিয়েছে? রামবাবু বললেন, না দিল তো ভারী বয়েই গেল। ওই তো একটা আংটি, যা সম্মান আজ পেলাম, পৃথিবীর কোনো অর্থভাণ্ডারে তার উপযুক্ত দাম নেই। বলেই তিনি প্রচুর হাসতে লাগলেন। এতক্ষণ শুনলেন অচিন্ত্য কুমার সেনগুপ্তের লেখা গল্প কবি সম্বর্ধনা। গল্পটির পাঠ এখানেই শেষ হলো। ধন্যবাদ।